যে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল বাংলাদেশে ৩৫ বছর ধরে ব্যবসা করছে, তারা হঠাৎ তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। যে বাটা একসময় বাংলাদেশের জুতা স্যান্ডেলের বাজারে একচেটিয়া ব্যবসা করেছে, সেই কোম্পানি এখন লোকসানের মুখে। সিঙ্গার, লাফার্জের মতো জায়ান্ট কোম্পানিগুলো বিপর্যয়ের মুখে। টয়োটা গাড়ি থেকে বাটা স্যান্ডেল, ইউনূসের শাসনে দেশের সব কোম্পানি একসাথে লোকসানের মুখে পড়ল কেন? ইউনূস সরকার ক্ষমতায় এসেই একের পর এক অর্থনৈতিক পদক্ষেপ নেন, যা দেখে মনে হচ্ছিল যেন সব মিলিয়ে একটি মাস্টার প্ল্যান। কিন্তু এই মাস্টার প্ল্যানের ফলাফল কি হলো? ইউনূসের মাস্টার প্ল্যান কি বাধ্যতামূলক লোকসানের ফর্মুলা? ইউনূসের প্রথম অস্ত্র ছিল সংকোচনমূলক মুদ্রানীতি, যার অংশ হিসেবে নতুন করে টাকা না ছাপানো এবং ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। 2024 সালের প্রথমার্ধে যেখানে সুদের হার ছিল 6 থেকে 7%, সেখানে 2025 সালের শেষ নাগাদ তা দাঁড়ায় 10%-এর ওপরে। এর ফলে ব্যবসার উৎপাদন খরচ বেড়ে গেছে। সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে তাদের লোকসানের অন্যতম বড় কারণ ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাওয়া। শেখ হাসিনার রেখে যাওয়া বিপর্যস্ত অর্থনীতিকে ডক্টর ইউনূসের সরকার পুনরুদ্ধারের বদলে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ইউনূসের দ্বিতীয় একটি সিদ্ধান্ত আজও বাংলাদেশকে ভোগাচ্ছে। তা হলো কাতার ভিত্তিক এলএনজি কোম্পানি কাতার এনার্জি ট্রেডিংয়ের সঙ্গে 15 বছর মেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও পিটার হাসের কোম্পানি এক্সিলারেট এনার্জির কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত। কাতার এনার্জির কাছ থেকে $9 থেকে $11 দরে 90 লাখ টন এলএনজি পাওয়ার কথা, কিন্তু এখন এর চেয়ে প্রায় 4 গুণ দরে এলএনজি কিনতে হচ্ছে। এর ফলে নতুন বিনিয়োগ আসা তো দূর, পুরনোরাও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশে জুতার ব্যবসায় একচেটিয়া অংশীদার বাটা জানিয়েছে 2025 সালের তৃতীয় প্রান্তিকে 14.5 কোটি টাকা লোকসান করেছে। কারণ হিসেবে তারা বলছে প্রশাসনিক, পণ্য বিপণন এবং সরবরাহজনিত খরচ বেড়ে যাওয়া। এর একটি কারণ ইউনূস সরকারের মুদ্রানীতি। ডলারের বিপরীতে টাকার মান অস্থির থাকার ফলে আমদানি করা কাঁচামাল, যন্ত্রাংশ ও বিপণন ব্যয় বেড়ে গেছে। এখানে একটা তথ্য মনে রাখা দরকার। ইউনূস সরকারের সময় দেশের মানুষের হাতে টাকা ছিল না, এটা সত্যি, কিন্তু ঠিক এই কারণে বাটা লোকসানে পড়েনি। কারণ বাটার ক্রেতা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, তাদের আয় স্থিতিশীল ছিল। বাটা নিজেই জানিয়েছে তাদের লোকসানের কারণ সরকারের অস্থির নীতি ও উচ্চ খরচ কোম্পানির কাঁধে বাড়তি বোঝা চাপিয়েছে। অর্থাৎ বিক্রি ঠিক থাকলেও খরচ বেশি হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি। একই ধরনের কথা বলছে সিঙ্গার। তাদের বিক্রি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে তাদের বিক্রি 15% বেড়েছে। সাধারণ অর্থনীতিতে বিক্রি বাড়লে লাভ বেশি হবে, কিন্তু ঘটনা উল্টো, লোকসান হয়েছে 66 কোটি টাকা। এটা প্রমাণ করে তাদের পণ্যের চাহিদা কমেনি, বরং চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদন ও পরিচালন খরচ এত বেড়েছে যে মুনাফা সম্ভব নয়। কারণটা কি? কারণ ইউনূস সরকার হুট করে সুদের হার বাড়িয়ে দিয়েছে। ডলারের দামে নিয়ন্ত্রণ করতে পারেনি। সিঙ্গার বা বাটা বাংলাদেশে পণ্য বিক্রি করে টাকায়, কিন্তু কাঁচামাল আনতে হয় ডলারে। একটা চলতি পণ্য হুট করে দাম বাড়ানো যায় না, এতে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এই আশঙ্কা থেকেই কোম্পানিটি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। সিঙ্গার জানিয়েছে তাদের গুদাম পণ্যে ভর্তি, কিন্তু সাপ্লাই চেইন স্থিতিশীল না হওয়ায় তারা এখনই ব্যাপক বিপণনে যেতে সাহস পাচ্ছে না। বাংলাদেশে কনজিউমার প্রোডাক্টস বিজনেসে ইউনিলিভার এবং অন্য কোম্পানিকে যথাক্রমে হাতি এবং মাছির সঙ্গে তুলনা করা হয়। অর্থাৎ ইউনিলিভার যদি হাতি হয়, বাকি কোম্পানিগুলো হলো মাছি। অথচ ইউনিলিভার কনজিউমার কেয়ার জানিয়েছে চলতি বছর প্রথম প্রান্তিকে তাদের বিক্রি 8% কমেছে এবং মুনাফা 12% কমে গেছে, মূলত ধীর গতির বিক্রির কারণে। এটা শুধু এবারই কমলো এমন না, 2024 সাল থেকেই এই পতনের ধারা অব্যাহত আছে। গত বছরের শেষ প্রান্তিকে তাদের আয় কমেছিল 25% আর আগের প্রান্তিকে কমেছে 26%। ইউনিলিভারের মতো বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে হিমশিম খাচ্ছে। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল 30 বছর পর বাংলাদেশ ছাড়ার ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে লাভ কমে যাওয়াকে চিহ্নিত করেছে কোম্পানিটি। ডক্টর ইউনূস সরকারের সময়ে ক্রমবর্ধমান কর এবং ভোক্তার ক্রমহ্রাসমান ক্ষমতা এর জন্য দায়ী বলছে বিশ্লেষকরা। এটি সরাসরি সরকারের বিনিয়োগ বিরোধী নীতির ফল। অন্যদিকে লাফার্জ হোলসিম বলছে 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্প এবং নির্মাণ কাজ স্থগিত। এর কারণে সিমেন্টের চাহিদায় ধস নেমেছে। সরকারি এই নীতি রড সিমেন্ট কোম্পানির জন্য বজ্রাঘাতের শামিল।
চীন, ভারত, ভিয়েতনামের মতো দেশগুলো আমাদের তুলনায় অনেক বেশি বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত। ফলে যুদ্ধ বা বৈশ্বিক অর্থনীতির প্রভাব আমাদের চেয়ে তাদের উপরে পড়ে অনেক বেশি। তারপরও তারা বহুজাতিক কোম্পানি ধরে রাখতে সক্ষম হয়েছে। কোম্পানিগুলো সেখানে বিপুল পরিমাণ লাভ করছে, মানুষের কর্মসংস্থান করছে। কিন্তু বাংলাদেশে কেন ভিন্ন অবস্থা? কারণ এখানে ছিল সরকারের নীতিগত অনিশ্চয়তা, বা আরও সহজ করে বললে অস্থিরতা। এর ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বিএনপি কর্মসংস্থানের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছে। এখন বিদেশি কোম্পানিগুলো যদি লোকসানের কারণে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে যেতে বাধ্য হয়, তাহলে কর্মসংস্থান বাড়ার বদলে উল্টো কমে যাবে। অন্য বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে ভয় পাবে, স্বাভাবিক। এই কারণে সরকারের উচিত হবে অবিলম্বে অবকাঠামো সংকট এবং অনুমোদন জটিলতা কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা এবং দক্ষ কর্মী গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো। একই সাথে ডক্টর ইউনূস সরকারের অর্থনৈতিক পলিসি নিয়ে অনুসন্ধান করা দরকার। আসলেই কি দেশের উন্নয়ন করতে চেয়েছিলেন তিনি, নাকি ডিপ স্টেট বা বিশেষ কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নই ছিল তার আসল উদ্দেশ্য? বাটা, সিঙ্গার, লাফার্জ হোলসিম, ইউনিলিভারের মতো বহুজাতিক কোম্পানিগুলো জানাচ্ছে ইউনূসের পুরোটা সময় লোকসানে ছিল তারা। দশকের পর দশক কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে, প্রফিট করে যাচ্ছে, অথচ অর্থনীতির অধ্যাপক, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সময়ে কোম্পানিগুলো কেন হোঁচট খেল? শুধু ডক্টর ইউনূসই কি এজন্য দায়ী, নাকি অন্য কোনো পক্ষও আছে? বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, ইউনূস সরকার অর্থনীতিকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়েছেন। রেমিটেন্স প্রবাহ বেড়েছে রেকর্ড পরিমাণ। 2024-25 অর্থ বছরে রেমিটেন্স বেড়ে $30 বিলিয়ন ছাড়িয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাঙ্গা করতে সাহায্য করেছে। কিন্তু প্রশ্ন হলো, রিজার্ভ মজবুত থাকা সত্ত্বেও ব্যবসা বাণিজ্যে কেন ধস নেমেছিল? এসব প্রশ্নের উত্তর পেতে যত দেরি হবে, বিপদ